15 বছর ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন, এবং তিনি পালিয়ে যাওয়ার লাস্ট আওয়ারটা আসলে কিরকম ছিল, সেই শেখ হাসিনার লাস্ট কয়টা ঘন্টা ঠিক কিরকম ছিল। গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে কে হবেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূস বাংলাদেশের জন্য সেগুলো এবার ব্যবহার করবেন। এই দায়িত্বে আসার পর সেটা দেশের জন্য খুব বড় কাজ হবে, বিশেষ করে এমন একটা সময় যখন আমরা চরম অর্থনৈতিক সংকটে আছি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। বিকেলে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। তবে ডিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানানো হয়নি। সরকারি দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যিনি আবার একজন মন্ত্রীও বটে, খুব গুরুত্বপূর্ণ মন্ত্রী, আমাদের সেতু মন্ত্রী। বিরাট বিপদে আছেন ওবায়দুল কাদের সাহেব, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সত্যি সত্যি বড় বিপদ। দর্শক, পালিয়ে গিয়েও কি শেষ রক্ষা হবে সাবেক সেতু এবং সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের সাহেবের? সেটি আশা করছি আজকের নিউজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন। এমনকি দর্শক, এরই সাথে সাথে আপনাদের মনে হয়তো প্রশ্ন জেগে উঠেছে যে পালানোর আগে ঠিক প্রধানমন্ত্রীর সাথে কি হয়েছিল, বা কে তাকে বা প্রধানমন্ত্রীকে পালানোর জন্য ব্যবস্থা করে দিয়েছিল, বা কারা তাকে এই পরামর্শ দিয়েছিল যে পদত্যাগ করে কোনোভাবে পালিয়ে গেলেই তার জীবনটা বেঁচে যাবে। দর্শক, তাদের সম্পর্কে জানতে পারবেন এবং পালানোর ঠিক 4 ঘন্টা আগ থেকে প্রধানমন্ত্রীর সাথে ঠিক কি কি ঘটেছিল দর্শক সেটিও জানতে পারবেন। এমনকি দর্শক, এরই সাথে সাথে আপনারা কিন্তু একটি বিষয় জানতে পেরেছেন যে সমন্বয়করা ডক্টর মোহাম্মদ ইউনূসকে তত্ত্বাবধায়ক সরকার হিসাবে দেখতে চায়, বা তারা ঘোষণাও করে দিয়েছে। কিন্তু দর্শক, এখন প্রশ্ন উঠছে যে জনগণ কি এটা চায়? দর্শক, সেটিও জানতে পারবেন। এমনকি দর্শক, এরই সাথে সাথে আমি আপনাদের ভিডিও শুরুতে আরও যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা গতকাল রাতে অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে কিছু বেসিক কথা বলেছে, এবং সবচেয়ে বেসিক হলেও এটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে কে হবেন প্রধান উপদেষ্টা। আমরা জানি এর মধ্যে তারা ডক্টর ইউনূসের নাম প্রস্তাব করেছেন, এবং তারা জানিয়েছেন আরো কারা কারা উপদেষ্টা কমিটিতে থাকবেন সেই নামও তারা প্রস্তাব করতে যাচ্ছেন সহসাই। আমি এই ভিডিও যখন রেকর্ড করছি তখন পর্যন্ত সেটা আমাদের সামনে আসেনি। আমরা চাই, আমি গতকাল পরিস্থিতিকে বিশ্লেষণ করে আজ সকালে যে ভিডিওটা দিয়েছিলাম তাতে বলেছিলাম খুব দ্রুত বাংলাদেশে একটা সরকার গঠিত হওয়া দরকার। আমি আশা করি আজ যত দ্রুত সম্ভব সরকারটা গঠিত হবে। এটা হতেই হবে, খুব বেশি দেরি হয়ে গেছে, মানে এখন প্রতিটা সেকেন্ডের ভ্যালু অনেক বেশি। তারা যখন ডক্টর ইউনূসের নাম প্রস্তাব করেছেন তারপর আমরা খবর পেলাম ডক্টর ইউনূস তাদের দেয়া যে প্রস্তাব সেটা গ্রহণ করেছেন। মানে এই তথ্যটা দেখার পর আমি হাফ ছেড়ে বেঁচেছি, কারণ তারাও যখন তাদের বক্তৃতা করছে সেখানে তারা জানিয়েছে, তারা আলোচনা করেছে, এবং ডক্টর ইউনূস সেই কথাটা, তাদের প্রস্তাবটা অ্যাকসেপ্ট করেছেন। ডক্টর ইউনূস খুবই ব্যস্ত ব্যক্তি, এবং এর আগে একবার তার তত্ত্বাবধায়কের এরকম একটা দায়িত্ব নিতে বলা হয়েছিল, কিন্তু তিনি সেটা অ্যাগ্রি করেননি। আমি 11-11 কথা বলছি। তারপরে উনি একটা রাজনৈতিক দল তৈরি করতে যান, এবং সেখানে তিনি ব্যর্থ হয়েছেন একরকম। সবকিছু মিলে রাজনীতি বা ক্ষমতায় যাওয়ার প্রতি তার এক ধরনের বীতশ্রদ্ধা থাকতে পারে, কিন্তু জাতির এই ক্রান্তি লগ্নে ডক্টর ইউনূস রাজি হয়েছেন। আমি আন্তরিকভাবে তাকে মোবারকবাদ জানাই। খুবই জরুরি একটা সিদ্ধান্ত নিয়েছেন তিনি অত্যন্ত ব্যস্ত মানুষ, তার কিছু বয়সও হয়েছে, কিন্তু আমি তাকে খুবই ফিট অবস্থায় দেখি, এবং আমি বিশ্বাস করি এই দেশকে খুব সুন্দরভাবে সার্ভ করার জন্য যথেষ্ট শারীরিক মানসিক, ওনার অন্যান্য সক্ষমতা তো আছেই, শারীরিক মানসিক সক্ষমতাও খুব ভালোভাবে আছে। আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন ক্ষেত্রে তারা যা যা করছে, আমি অনেকবার বলেছি যে তারা চমৎকার সব সিদ্ধান্ত নিচ্ছে। এই যে ডক্টর ইউনূসকে এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া একটা অসাধারণ সিদ্ধান্ত, কারণ আমরা ডক্টর ইউনূসের কথা চিন্তা করি, বা কোন সময়টা এখন বাংলাদেশ এখন এমন একটা সময় এসে দাঁড়িয়েছে যে সময়টা দীর্ঘদিন থেকে বাংলাদেশ সংঘাতের মধ্যে গেছে, কখনো মডারেট কখনো স্মল, কিন্তু মিড জুলাই থেকে এই সরকারকে পতন করানোর জন্য মারাত্মক সংঘাতের মধ্য দিয়ে দেশকে যেতে হয়েছে। ফলে দেশের মানুষের সামনে এমন একজন মানুষ থাকা দরকার যিনি সবার ঐক্যের প্রতীক হবেন। ডক্টর ইউনূস এই জায়গাটা খুব চমৎকারভাবে পূর্ণ করতে পারেন বলে আমি বিশ্বাস করি। কেউ কেউ কখনো কখনো তার এক ধরনের, তার বিরুদ্ধে মেজর কিছু নাই, এক ধরনের অভিমান আছে, এটা অভিযোগ না, অভিমান আছে, সেটা হলো তিনি জাতীয় প্রয়োজনে কখনো কখনো ঠিক সেরকম অবস্থান নেন নাই। কিন্তু আমরা তাকে গত বেশ কিছুদিন থেকে খুবই ভোকাল দেখতে পাচ্ছি। এছাড়া ওই যারা একটু অভিমান আছে, এছাড়া সব মানুষ তাকে সমর্থন করবেন। সুতরাং মানুষের মধ্যে ঐক্য ফিরিয়ে আনতে পারবেন। দেশে এই মুহূর্তে সবচেয়ে জরুরি কাজ হচ্ছে ঐক্য ফিরিয়ে আনা। দ্বিতীয়ত, তার আন্তর্জাতিক
সংশ্লিষ্টতা বা আন্তর্জাতিক কানেকশন, তিনি এতটাই কানেক্টেড আছেন, এতটাই রেসপেক্টেড আছেন ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে, তিনি সেটাকে ব্যবহার করে দেশের কাজে ব্যবহার করতে পারবেন। দীর্ঘদিনের কথা বলা হয়েছিল, সরকার বিশেষ করে হাসিনা সরকার তার সাথে শত্রুতাই করে গিয়েছিল দীর্ঘদিন থেকে, তারা চাইলে তাকে ব্যবহার করতে পারতো ভালোভাবে দেশের পক্ষে। ডক্টর ইউনূস সেটা পারবেন, আমরা খুব ভালো মতো জানি। মানে আমরা প্রায় নোবেল লরিয়েট বলি, কিন্তু ডক্টর ইউনূস নোবেল লরিয়েট কথাটা এরকম না, বা উনি আমেরিকার সর্বোচ্চ 2টো বেসামরিক খেতাব পাওয়া, এসবও না। সাধারণ মানুষ তো বটেই, পৃথিবীর তাবৎ পাওয়ারফুল মানুষজন, বিভিন্ন দেশের প্রেসিডেন্ট থেকে শুরু করে পলিটিশিয়ানস, তারপরে পার্লামেন্ট মেম্বার্স, বড় বড় বিজনেস পিপল, তার সাথে যেভাবে কানেক্টেড, তাকে যেভাবে রেসপেক্ট করেন, তার সাথে দেখা করার জন্য যেভাবে বসে থাকেন, ডক্টর ইউনূস বাংলাদেশের জন্য সেগুলো এবার ব্যবহার করবেন। এই দায়িত্বে আসার পর সেটা দেশের জন্য খুব বড় কাজ হবে, বিশেষ করে এমন একটা সময় যখন আমরা চরম অর্থনৈতিক সংকটে আছি। শেখ হাসিনা তার নিজের চোর ডাকাত সবাইকে নিয়ে এই দেশটাকে যেভাবে ফোকলা করে দিয়ে গেছে, অর্থনীতি যেভাবে ধ্বংস করে দিয়ে গেছে, এই সময় আন্তর্জাতিক সাহায্যগুলো আমাদের অনেক বেশি দরকার। শুধু অর্থনীতি না, বাংলাদেশকে যদি সত্যিকার অর্থেই গড়ে তুলতে হয়, মানে আমাদের আরো কত চ্যালেঞ্জ আছে। প্রত্যেকটা চ্যালেঞ্জের ক্ষেত্রে ডক্টর ইউনূস তার আন্তর্জাতিক পরিচিতি, আন্তর্জাতিক কানেকশন চমৎকারভাবে কাজে লাগাতে পারবেন। ডক্টর ইউনূস একজন অর্থনীতিবিদ। ভেঙে পড়া অর্থনীতিকে নেতৃত্ব দেওয়ার জন্য অর্থনীতিবিদ থাকতে হবে তা না, কারণ অর্থনীতির দায়িত্বে একজন ভালো অর্থনীতিবিদ থাকলেই হতে পারে, কিন্তু যখন প্রধান উপদেষ্টা অর্থনীতিবিদ, তখন এই ব্যাপারগুলো দেখাশোনা করা তার জন্য অনেক ভালো হবে। সুতরাং এই অর্থনীতি সংকটময় সময়ে ডক্টর ইউনূসের আশাও অসাধারণ একটা সিদ্ধান্ত হবে বলে আমি বিশ্বাস করি। সবকিছু যদি একত্র করি, মানে বাংলাদেশের ইতিহাসে বলা হয় হাসিনা এই ব্যাপারটা নিয়েই খুব ক্ষুব্ধ ছিলেন, তার ভালো লাগতো না। এই মুহূর্তে তো বটেই, মানে ডক্টর ইউনূসের পরিচিতির কাছে শেখ হাসিনার পরিচিতি কিছুই না, কিন্তু সম্ভবত সবচেয়ে পরিচিত বাঙালি কে? বাংলাদেশি, আই বেটার সে, বাঙালি বললে অন্যরা ঢুকে যায়। সবচেয়ে পরিচিত বাংলাদেশি কে পৃথিবীতে? সেই নামে এখন না, ইভেন ডক্টর ইউনূস যখন চলেও যাবেন পৃথিবী থেকে, তখনও নিশ্চিতভাবে এটা ডক্টর ইউনূসের নাম হবে। শেখ হাসিনার খুব খারাপ লাগতো তার বাবাকে ঢেকে দিচ্ছে ডক্টর ইউনূসের ছায়া। যাই হোক, এই ভদ্রলোক, এই মানুষটা যখন আমাদের এই দায়িত্ব দিতে রাজি হয়েছেন, আমরা যেন তার পেছনে খুব শক্তভাবে দাঁড়াই। এবং একটা মানুষ যে সব কাজ খুব চমৎকার করবেন, সবকিছু খুব সঠিক করবেন, নট নেসেসারিলি। সবকিছু বলার পরও, এত বড় একজন মানুষ, তারপরে বলার পরও উনি মানুষ কিন্তু। সুতরাং আমরা আমাদের জায়গা থেকে তার প্রতি আমরা বক্তব্য দেব, তাকে আমরা আমাদের বক্তব্য বলবো, তাকে আমরা আমাদের কথা শোনানোর চেষ্টা করব, কি করলে ভালো হয়, কি করলে খারাপ হয়, কি করলে ভুল হয়, ভুল করতে গেলে সেটা শুধরে দেওয়ার জন্য সরগোল, সেটা আমরা চালিয়ে যাব। কিন্তু আমরা তার পাশে আছি, তার পেছনে আছি, যেভাবে পারি তাকে যেন কাজটা সুন্দরভাবে করতে দেই, শক্তি যোগাই, এবং তার পেছনে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। বাংলাদেশের লাস্ট ডিক্টেটর, বাংলাদেশের 15 বছর ধরে ক্ষমতা কক্ষিগত রাখেন শেখ হাসিনা, যিনি অনেক দাম্ভিক ছিলেন, দম্ভ করে কথা বলতেন এবং এই ক্ষমতা ধরে রাখার জন্য অনেক গুম খুন করেছেন। সেই শেখ হাসিনার লাস্ট কয়টা ঘন্টা ঠিক কি রকম ছিল, খুব ইন্টারেস্টিং বিষয়। প্রথম আলো হেডলাইন করেছে যে শেষ সময়েও বল প্রয়োগ করে থাকতে চেয়েছিলেন শেখ হাসিনা। লিখেছেন যে শেষ সময়েও অতিরিক্ত বল প্রয়োগ এবং আরো রক্তপাতের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা। দেশ ছাড়ার আগে গতকাল সোমবার সকাল 10:30 থেকে প্রায় 1 ঘন্টা রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদেরকে তিনি চাপ দিচ্ছেন যে তোমরা কি করো, দমন করো। তবে পরিস্থিতি যে একেবারেই নিয়ন্ত্রণের বাইরে, সেটা তিনি কিছুতেই মানতে চাচ্ছিলেন না। মানে বিভিন্ন নিরাপত্তা বাহিনীর প্রধানরা বলতেছে, আপা পরিস্থিতি আর আমাদের নিয়ন্ত্রণে নাই, আমরা কি করব? তিনি বলছেন যে মানি না, নিয়ন্ত্রণে না আনলে নিয়ন্ত্রণ করো, আরো চাপ প্রয়োগ করো, আরো গুলি করো, আরো বল প্রয়োগ করো। পরে পরিবারের সদস্যরা বোঝানোর পর শেখ হাসিনা পদত্যাগে রাজি হন। এরপর দ্রুততম সময়ে পদত্যাগ করে সামরিক হেলিকপ্টারে করে গোপনে বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। সংশ্লিষ্ট একাধিক সূত্রের কাছ থেকে শেখ হাসিনার ক্ষমতা ছাড়ার শেষ 4 ঘন্টার একটা বিবরণ পাওয়া গেছে এবং সর্বশেষ তথ্য অনুযায়ী ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা হয়ে দিল্লি পৌঁছেছেন তিনি। সেখান থেকে তার যুক্তরাজ্যে যাওয়ার সম্ভাবনা আছে। অবশ্যই ইতিমধ্যে আমরা একটা সূত্র থেকে জানতে পেরেছি যে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার তিনি শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয়ের আবেদন খারিজ করে দিয়েছেন। তো এখানে লিখেছে যে দলীয় অস্ত্রধারী ছাত্রলীগ যুবলীগ কর্মীদের নামিয়ে গত রোববার দিনভর সারা দেশে ব্যাপক সংঘাত এবং প্রাণহানি ঘটানোর পরও ছাত্র জনতার আন্দোলন সামাল দিতে পারেননি শেখ হাসিনা। যদিও পরিস্থিতি উপলব্ধি করতে পেরে রোববার রাতেই শেখ হাসিনাকে তার একজন উপদেষ্টা সহ কয়েকজন নেতা বোঝানোর চেষ্টা করেন। তারা শেখ হাসিনাকে সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তরের পরামর্শ দেন বলেও জানা গিয়েছে। তবে শেখ হাসিনা তা মানতে চাননি, বরং সোমবার মানে গতকাল থেকে কারফিউ আরো কড়াকড়ি করতে বলেন যে না, কারফিউ আরো কড়াকড়ি করে দাও যাতে ও আসতে না পারে। আমি কিন্তু আগেই বলছিলাম যে শেখ হাসিনা দেখছে যে আসলে ছাত্রলীগ যুবলীগ নামে শেখ হাসিনা আসলে দমন করতে পারে কিনা। যখন ব্যর্থ হয়েছে তখন শেখ হাসিনা বলে যে কারফিউ নামিয়ে দাও, কারফিউ আরো কড়াকড়ি করো। ভোর থেকে কারফিউ কড়াকড়ি করার উদ্যোগ নেওয়া হলেও সকাল 9টার পর থেকে বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা কারফিউ ভেঙে রাস্তায় নামতে শুরু করেন এবং সকাল 10টা নাগাদ ঢাকার বিভিন্ন স্থানে ক্রমেই জমায়েত বড় হতে শুরু করে।
বিভিন্ন বাহিনীর উচ্চ পর্যায়ের একাধিক সূত্র বলেছে যে সকাল 10:30টার দিকে 3 বাহিনীর প্রধান এবং পুলিশ প্রধানকে প্রধানমন্ত্রীর বাসভবনে ডাকা হয়। নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না, এর জন্য শেখ হাসিনা ক্ষোভে ফেটে পড়েন। আন্দোলনকারীরা কিভাবে আইন শৃঙ্খলা বাহিনীর সাজোয়া জানে উঠে নাচ গান করে, কিভাবে উঠে লাল রং দিয়ে দেয় এবং সামরিক জানে উঠে নাচ গান করে, এবং কেন পুলিশ তা সহ্য করে, সেনাবাহিনী তা সহ্য করে, এটা নিয়ে তিনি প্রশ্ন তুলেন যে তোমরা কি করতেছো, এরা তোমাদের গাড়িতে উঠে নাচে, তোমরা কিছুই বলতেছো না, তোমরা এতই দুর্বল হয়ে গেলে, এতই কাপুরুষ হয়ে গেলে। এজন্য তিনি যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেন এবং এছাড়া তিনি বলেন যে তোমাদেরকে বিশ্বাস করে আমি বসিয়েছি, তুমি সেনাপ্রধান, তুমি পুলিশ প্রধান, তুমি নৌবাহিনীর প্রধান, তুমি বিমান বাহিনীর প্রধান, তোমাদেরকে বিশ্বাস করে আমি বসিয়েছি, আর তোমরা আজকে কোনো কিছুই করতেছো না, তোমরা বিশ্বাসের মূল্য রাখতেছো না আমার কাছে। এক পর্যায়ে শেখ হাসিনা আইজিপি চৌধুরী মামুনকে দেখিয়ে বলেন যে এই পুলিশ কিন্তু ভালো করতেছে, এই পুলিশ ভালো করতেছে, দেখো পুলিশকে দেখে শিখো। তখন আইজিপি চৌধুরী মামুন বলেন যে আপা, আমি তো ভালো করতেছি ঠিক আছে, কিন্তু পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষেও আর বেশি সময় এই রকম কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব নয়। ওই সময়ে 3 বাহিনীর প্রধান এবং পুলিশ প্রধানের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করা হয় যে বল প্রয়োগ করে আর এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে না, কিন্তু শেখ হাসিনা এটা কোনো মতেই মানতে চাচ্ছিলেন না। তখন 3 বাহিনীর প্রধান এবং পুলিশ প্রধান শেখ হাসিনার বোন শেখ রেহানাকে আরেকটি কক্ষে নিয়ে আলোচনা করেন এবং শেখ রেহানাকে বলেন যে ছোট আপা, আপনি শেখ হাসিনাকে একটু অনুরোধ করেন, একটু বোঝানোর চেষ্টা করেন যে আসলে পরিস্থিতি আর আমাদের অনুকূলে নাই। এরপর শেখ রেহানা তার বোন শেখ হাসিনার সঙ্গে আরেকটা কক্ষে আলোচনা করেন, কিন্তু শেখ হাসিনা এরপরেও ক্ষমতা ধরে রাখতে অনড় থাকেন। তিনি বলেন যে আমি কোনো মতেই ক্ষমতা ছাড়বো না। এক পর্যায়ে সেনাবাহিনীর প্রধান ফোন করেন শেখ হাসিনার একমাত্র বিদেশ থাকা ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে ফোনে কথা বলেন, যে জয়কে বলেন যে জয় ভাই, আপনি আপনার মাকে বলেন যে কোনো মতেই আমরা আর তার সুরক্ষা দিতে পারবো না, কোটি কোটি মানুষ গণভবনের দিকে এগিয়ে আসছে। এরপর সজীব ওয়াজেদ জয় তার মায়ের সঙ্গে কথা বলেন এবং ছেলের সঙ্গে কথা বলার পরই শেখ হাসিনা পদত্যাগে রাজি হন। তখন তিনি একটা ভাষণ রেকর্ড করে যেতে চাইছিলেন জাতির উদ্দেশ্যে প্রচার করার জন্য। তো ততক্ষণে গোয়েন্দা তথ্য আসে যে বিপুল সংখ্যক ছাত্র জনতা শাহবাগ এবং উত্তরা থেকে গণভবন অভিমুখে রওনা হয়েছে এবং দূরত্ব বিবেচনা করলে 45 মিনিটের মধ্যেই শাহবাগ থেকে গণভবনে আন্দোলনকারীরা চলে আসতে পারে বলে অনুমান করা হয়। এখন যদি শেখ হাসিনাকে ভাষণ রেকর্ড করতে দেয় তাহলে গণভবন থেকে বের হওয়ার সময় নাও পাওয়া যেতে পারে, আর বিক্ষোভকারীদের হাতে যদি শেখ হাসিনা একবার পড়ে, যদি বিক্ষোভকারীরা শেখ হাসিনাকে একবার পায় তাহলে তো বোঝেনি কি অবস্থা হবে। এই কারণে শেখ হাসিনাকে ভাষণ রেকর্ডের সময় না দিয়ে তাকে মাত্র 45 মিনিট সময় বেঁধে দেওয়া হয়। এরপর ছোট বোন শেখ রেহানাকে নিয়ে তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দরের হেলিপ্যাডে আসেন শেখ হাসিনা, সেখানে তাদের কয়েকটি লাগেজ উঠানো হয়। তারপর তারা বঙ্গভবনে যান, সেখানে পদত্যাগপত্র সাইন করে নানা আনুষ্ঠানিকতা শেষ করে বেলা 2:30টার দিকে সামরিক হেলিকপ্টারে করে ছোট বোন সহ ভারতের উদ্দেশ্যে উড্ডয়ন করেন শেখ হাসিনা। জানা গেছে হেলিকপ্টারটি ভারতের আকাশে প্রবেশের পর কিছুক্ষণ উড্ডয়ন করে পরে আগরতলায় বিএসএফ এর একটি হেলিপ্যাডে অবতরণ করে তারপর সেখান থেকে দিল্লি যান বলে ভারতীয় গণমাধ্যমে বের হয়েছে। ইন্ডিয়া টুডে খবরে বলা হয় যে শেখ হাসিনা নয়াদিল্লির কাছে গাজিয়াবাদে ভারতীয় সেনাবাহিনীর হিন্দন বিমান ঘাঁটিতে দেশটির স্থানীয় সময় 5:36 অবতরণ করেন এবং ভারতের সেনাবাহিনীর এক কর্মকর্তা তাকে স্বাগত জানান এবং এরপর তিনি লন্ডন চলে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। আজকের আওয়ামী লীগের পতনের প্রধান 2 জন দায়িত্বশীল ব্যক্তি হচ্ছে শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের। বলছিল যে ছাত্রলীগ এনাফ, তো তিনি এখন কোথায় আছেন? দর্শক, একটা ছবি যেটা ভাইরাল হয়েছে, আমি জানি না যে এই ছবিটা আজকের নাকি আগের, তবে ভিতরের দৃশ্য দেখে মনে হচ্ছে এটা আজকেরই ফ্লাইটের কোনো ছবি, কারণ ওবায়দুল কাদের তো ভাই এই আম জনতার সাথে এইভাবে বসে যায় না। চেহারাটা দেখছেন ছবিতে, মনে হয় যে অসহায় এতিম। তো একটা ছবি ভাইরাল যে ওবায়দুল কাদের দেশ ছেড়ে পালিয়েছে, আর এর মাঝখানে জাতির জন্য সবচেয়ে বড় সুসংবাদ যেটা আমি বারবার চাইছি যে এয়ারপোর্ট যেন বন্ধ করে দেওয়া হয়, আর দিন শেষে এয়ারপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের যে সকল প্রবাসী ভাইরা বাংলাদেশে যাওয়ার জন্য টিকিট কাটছেন, সাময়িকভাবে হয়তো আপনারা এই শিডিউলগুলো ক্যান্সেল হবে, ফ্লাইটগুলো। শেখ হাসিনা সরকারের পতনের পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করে দিয়েছে কর্তৃপক্ষ। দ্যাটস এ ভেরি গুড ডিসিশন। বিকেল 4:45 থেকেই বিমানবন্দর দিয়ে ফ্লাইট ওঠানামা বন্ধ হয়ে গেছে। আর এসব তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম। তিনি বলছেন সোমবার বিকেল 4:45টার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ। ফ্লাইট চালুর বিষয়ে এখনো কোনো নির্দেশনা পায়নি, পরবর্তীতে নির্দেশনা পাওয়া গেলে জানানো হবে। সম্ভবত আপনার বিকাল 3:50 রাজধানীর ক্যান্টনমেন্টে জরুরি সভা যখন করেছিল আমাদের সেনাপ্রধান, সেখান থেকেই সম্ভবত যাদের সাথে বৈশা এই মিটিংটা হয়েছে, সেই মিটিংয়ে শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পরে আসলে কি কি পদক্ষেপ নেওয়া হবে সেই পদক্ষেপগুলো সম্ভবত আজকে সেনাবাহিনীর প্রধান সহ আমাদের যেই বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা, বিশেষ করে ডক্টর আসিফ নজরুল স্যার সহ যারা উপস্থিত ছিলেন, তারা সম্ভবত এই প্রস্তাবটা রাখছে যে শেখ হাসিনার সেফ এক্সিট দেওয়া হোক, কিন্তু বাকি কোনোটা যেন পালাইতে না পারে। এখন হয়তো সময়ের সাথে সাথে আমরা আরও খবর পাবো যে কে কে দেশ ছেড়া অলরেডি পালাই গেছে। বাংলাদেশের বিভিন্ন জায়গার অনেক এমপি তারা কিন্তু গত 2-3 দিন যাবতই এলাকায় এদের দেখা মিলতেছিল না, তার মানে প্রত্যেকটাই দেশ ছেড়া পালাইছে। তবে অনেকে আছে, দেখেন পলিটিশিয়ানদের হিসাবে একটা আমি বারবারই বলি, কিন্তু যারা পলিটিক্সকে দুর্বৃত্তায়নে ব্যবহার করেছে তাদের কিন্তু দেশ ছেড়ে যাওয়ার অধিকার নাই। আইনের সুশাসন
তো আইনের সুশাসন এবার তোমরা ভোগ করো, বিচার বিভাগ স্বাধীন, কথায় কথায় যে কথাগুলো বলা হয়েছিল, তো স্বাধীন বিচার বিভাগ হলে এবার সেই বিচার বিভাগের আওতায় এসে স্বাধীন বিচার এনজয় করো। দেশ ছেড়া পালানোর কি আছে? আমি আবারও বলি আমার প্রত্যেকটা ভিডিওতে, দেশের ভারত বাংলাদেশ সীমান্ত ওইটা সিলগালা করা খুবই জরুরি, সিলগালা করা শতভাগ জরুরি। দেশে এই মুহূর্তে রাস্তাঘাটে ময়দানে থাকা বিজিবিকে আপনার ব্যারাকে ফিরে নিয়ে পুরা সীমান্ত সিলগালা করে দিতে হবে। ভারতের সাথে এই মুহূর্তে কোনো ধরনের অ্যাক্টিভিটিস চালানো যাবে না। ভারত থেকে কোনো পণ্য আনা, কোনো পণ্য বের হওয়া ড্রাইভারের বেশি মুস লাগিয়ে চলে যেতে পারে, কারণ টাকা খায়, এদের কাছে বিলিয়নস অফ টাকা আছে। সেই কালো টাকা এবার এরা কিন্তু দেশ থেকে বের হওয়ার জন্য ব্যবহার করবে। এরকম অনেক কথাবার্তা আমরা এদের মুখে শুনেছি। একটা কথা বলি সবসময়, রাজনীতি এক একজন এক এক দলের করি, কিন্তু দুর্বৃত্তায়ন, রাষ্ট্রকে লুট করা, মানুষের অধিকার কাইড়ে নেওয়া, এরকম নানান জুলুম নির্যাতনের শিকার ভাই আমি নিজেই তো হয়ে আছি ভাই। গত 4টা বছর দেশে যেতে পারি না, অনেক কিছু আছে ব্যাকগ্রাউন্ড স্টোরি। আমার ভাগিনা একটা পোস্ট দিছে, এটা নিয়ে আমার আপন বড় দুলাভাই ওনারে এই মানে প্রশাসনের নির্দেশে, তো প্রশাসন চলছে এতদিন কার কথায়? এই আওয়ামী লীগের বিভিন্ন মন্ত্রী এমপিদের কথায় তুলে নিয়ে গেছে এই 1 সপ্তাহ আগে। কথা আপনি কোথায় বলবেন? যারা ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে দিন নাই রাত নাই বাড়িতে পুলিশ একটা নিউজ কলে, তো পুলিশের তো কাইয়া কাজ নাই, তবে এদেরকে দিয়ে করানো হয়েছে। কারণ এই যে সারা বাংলাদেশে আজকে পুলিশ এত বিক্ষুব্ধ, পুলিশের প্রতি মানুষের এত ঘৃণা ক্ষোভ তৈরি হয়েছে কেন? এগুলোর কারণেই। কোনটা সঠিক কোনটা ভুল এটা তারা করে নাই। উপর মহলের অর্ডার, তো উপর মহলের এসপি ডিসি এরা কারা ছিল? সব আওয়ামী লীগের সেটআপ ছিল। তারা যারাই কথা বলছে, একটু সমালোচনা যারা করছে, দোষটা যারা ধরাই দিছে, এদেরকে আইনিভাবে ডিস্টার্ব করা হয়েছে। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানে, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফিজ।